আমরা যখন মেনু সম্পর্কে আলোচনা করেছিলাম তখন আমরা আমাদের ফাইল মেনু এবং হোম মেনু সম্পর্কে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করেছি। আজকে আমরা ইনসার্ট মেনু, পেজ লেআউট এবং রিভিউ ভিউ এই 4টা মেনু সম্পর্কে আলোচনা করব। বাকি থাকবে 2টা মেনু, ফর্মুলাস এবং ডাটা। এই 2টা ক্লাস পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। হোম মেনু মধ্যে যে সকল কাজগুলো আমরা করেছি তা আমাদের মোটামুটি প্রায় কমান্ডে লাগবে। ইনসার্ট মেনুর অনেকগুলো কমান্ড আমাদের লাগবে, আবার অনেকগুলো কমান্ড আমাদের প্রয়োজন হবে না। যেমন আমাদের যদি এমন একটা ফর্ম তৈরি করার প্রয়োজন হয় যে ফর্মটা আমাদের ডাটা এন্ট্রি করার জন্য, আমাদের কাজ করার জন্য, আমাদের তথ্যগুলোকে এন্ট্রি করার জন্য খুব সহায়ক হবে, ওই ধরনের একটা ফরম্যাট আমরা আজকে কিভাবে তৈরি করে সেই বিষয়ের উপর আলোচনা করব। যেমন আপনি ইন্টারনেটে একজন ফ্রিল্যান্সার কিন্তু অনেকগুলো ক্যাটাগরি তার আয়ত্ত থাকে। একজন ফ্রিল্যান্সার কাকে বলে? একজন ফ্রিল্যান্সার কাকে বলে? একজন ফ্রিল্যান্সার আপনাদের মধ্যে কেউ জানেন একজন ফ্রিল্যান্সার কাকে বলে? ফ্রিল্যান্সার মানে তো হলো যে মুক্ত পেশায় নিয়োজিত, মানে যখন ইচ্ছা তখন কাজ করে, যখন ইচ্ছা তখন রেস্ট নেয়, যখন ইচ্ছা যার ইচ্ছা তার কাজ করে। গুড। বলা যায় যে একজন ব্যবসায়ী, বলা যায় কি একজন ব্যবসায়ী। একজন ফ্রিল্যান্সার আর একজন জব ওয়ার্কার, দুজনের মধ্যে তফাৎ হলো যে একজন বন্দী ভাবে কাজ করে আর একজন উন্মুক্ত ভাবে কাজ করে। যিনি উন্মুক্ত ভাবে কাজ করেন তিনি বিভিন্ন বায়ারের মাধ্যমে কাজগুলো সংগ্রহ করেন, বিভিন্ন বায়ার থেকে কাজগুলো নিয়ে তিনি তার সময় নিয়ে এবং বায়ারের সময় অনুযায়ী সেই কাজটা ডেলিভারি দিয়ে থাকেন। একজন ফ্রিল্যান্সার যে অলরাউন্ডার এমন কিন্তু না। একজন ফ্রিল্যান্সার মূলত বিশেষ কয়েকটা কাজের উপর পারদর্শী। আপনি ফ্রিল্যান্সার হিসেবে তখনই আপনি উপস্থাপন করতে পারবেন যখন আপনি নির্দিষ্ট কিছু প্রোগ্রাম আয়ত্ত করে ওই প্রোগ্রামের উপর আপনি কাজ করতে পারবেন এবং বায়ার থেকে কাজ নিয়ে কাজ ডেলিভারি দিবেন, তখনই আপনি একজন সফল ফ্রিল্যান্সার। একজন সফল ফ্রিল্যান্সারের জন্য সবচাইতে বড় যে গুণগুলো তার মধ্য থেকে একটা হলো সে কাজে এক্সপার্ট। সেকেন্ড, তার টাইমিংটাকে সে খুব মূল্যায়ন করে, সময়টাকে অত্যন্ত মূল্যায়ন করে, ফলে সে চেষ্টা করে বায়ারের নির্দিষ্ট সময়ের আগেই বায়ারকে সেই কাজে ডেলিভারি দেওয়া। থার্ড নাম্বার হলো বায়ারের সাথে সুসম্পর্ক রাখা। একজন সফল ফ্রিল্যান্সারের সবচাইতে বড় 3টা প্রোগ্রাম বা 3টা বৈশিষ্ট্য। আচ্ছা, এখন দেখেন আপনি যদি কখনো ডাটা এন্ট্রির একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে কাজ অনেক ধরনের ক্যাটাগরি কাজ আপনার কাছে আসতে পারে। সাধারণত সিরিয়াল বাই যে ডাটা এন্ট্রি গুলো আছে ওই ডাটা এন্ট্রি গুলো মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে করা হয়। যেমন আপনি যদি কোনো বায়ারের এমন কোনো ডাটা কাজ নেন যে ডাটাটা হলো লাইন বাই লাইন বা সিরিয়াল। এক্সাম্পল, আপনি এমন একটা বায়ারের একটা কাজ নিলেন যে বায়ারের কাজটা হলো সম্পূর্ণ লিস্ট আকারে, তার প্রতিষ্ঠানের ওয়ার্কারদের বা স্টুডেন্টদের বা নির্দিষ্ট কোন একটা লিস্ট আপনাকে দেখে দেখে কম্পোজ করে এক্সেল ইনপুট দিতে হবে। সেই কাজটাই আপনি চাইলে দুটো সিস্টেমে করতে পারেন।
আপনি যদি বলেন যে আপনি দ্রুত গতিতে কাজটা করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার এক্সেলের একটা ফর্ম আছে, সেই ফর্মটা তৈরি করে ওই ফর্মের মাধ্যমে আপনাকে এন্ট্রি করতে হবে। আরেকটা হলো, এটা আপনি জানেন কিভাবে আপনি এটাকে এন্ট্রি করবেন। যেমন আপনাকে কোন একজন বায়ার একটা লিস্ট করার জন্য দিল, সেই লিস্টের একটা পিকচার ফটো আপনাকে দিয়ে দিবে, আপনি সেই ফটোটাকে দেখে দেখে কম্পোজ করবেন। কিন্তু কম্পোজ করতে গিয়ে এমন কিছু সূক্ষ্ম কাজ আছে, যে কাজগুলোকে আপনি যদি একটু সেটিং করে নিয়ে চলেন, তাহলে কিন্তু সেই কাজটা ঘন্টা যদি 100 উঠানোর মতো অবস্থা হয়, সেই ক্ষেত্রে আপনি 200, 150, 120 মিনিমাম ডাটা ইনপুট করতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন প্রায় দ্বিগুণ পরিমাণও আপনি এন্ট্রি করতে পারবেন যদি আপনি ওই ফরম্যাটটাকে ফলো করেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, শিরোনাম লিখতে হবে প্রথমে ফর্মটাকে তৈরি করার জন্য। যেমন আমি এখানে লিখলাম নেম, একজন স্টুডেন্ট নেম, এখানে স্টুডেন্ট লিখি, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, তারপর ক্লাস, অ্যাডমিন ডেট, ফাদার নেম। কয়েকটা শিরোনাম আমরা এখানে লিখলাম। এখন দেখেন এই যে শিরোনামগুলো আমরা লিখলাম, আমরা চাচ্ছি যে আমাদের শিরোনাম অনুযায়ী আমরা আমাদের তথ্যগুলোকে এন্ট্রি করব। যেমন স্টুডেন্ট নেম, এই জায়গায় এসে আমরা লিখলাম আকরামুল্লাহ। পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমরা ট্যাব বাটন প্রেস করব, কিবোর্ড থেকে ট্যাব বাটন, ফলে পরবর্তী ঘরের মধ্যে পয়েন্টার যাবে। এখানে আমরা লিখলাম ঢাকা, ট্যাব বাটন প্রেস করলাম ক্লাস, এখানে আমরা লিখলাম ক্লাস 7, ফাদার নাম লিখলাম এবং মোবাইল নাম্বার লিখলাম। এই যে কাজটা করলাম, এই কাজটা করতে আমার যত সেকেন্ড সময় ব্যয় হয়েছে, এই সেম এই ব্যয় সময়ের মধ্যে আমি কমপক্ষে 1.5 জন মানুষের নাম এন্ট্রি করতে পারতাম। তাহলে আমাকে ওই ফর্মটা, ওই ফরম্যাটটা প্রথমে তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমাকে আমার শিরোনামগুলো লিখতে হবে, শিরোনামগুলোকে মার্ক করতে হবে, 1 নাম্বার কথা। সেকেন্ড নাম্বার কথা হলো, আপনাকে চলে যেতে হবে ইনসার্ট মেনু, এরপর চলে যেতে হবে টেবিল। টেবিলে ক্লিক করার পরে আপনার এখানে যে শিরোনামের ঘরগুলো আছে এগুলো মার্ক হয়ে আছে, আপনি শুধুমাত্র মাই টেবিল হ্যাজ হেডার্স টিক মার্ক বসিয়ে দিয়ে ওকে বাটন প্রেস করবেন। ফলে আপনার একটা ফরম্যাট, একটা ফর্ম তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখন সেই ফর্মটাকে ওপেন করে আপনি আপনার ডাটাগুলোকে এন্ট্রি করা শুরু করতে পারেন। এখন সেই ফর্মটা আমরা কোথায় পাবো? সেই ফর্মটা পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের অ্যাক্সেস বারে। অ্যাক্সেস বারে গিয়ে দেখতে পারবো আমরা একটা ফর্ম নামে একটা কমান্ড আছে, প্রিন্ট প্রিভিউর পাশে দেখবেন। সেই ফর্মে যখন আমরা ক্লিক করব, তখন ফর্মটা ওপেন হয়ে যাবে। দেখেন এটা আমার একটা ফর্ম, আমার একটা ফর্ম ওপেন হয়ে গেছে। আমি এখন আমার এই ফর্মের শিরোনাম অনুযায়ী ডাটাগুলোকে আমরা এন্ট্রি করব। যেমন প্রথমে আছে এখানে স্টুডেন্ট নেম, আমি লিখলাম আকরাম, ট্যাব বাটন দিয়ে পরবর্তী গেল ঢাকা, ক্লাস 7, ফাদার নেম, মোবাইল নাম্বার, এন্টার বাটন প্রেস করলাম, ডাটা একটা এন্ট্রি হয়ে গেছে। এখন দেখেন এই ফর্মটা থাকাতে আমি যে দ্রুত গতিতে এই কাজটা করতে পেরেছি, আমি ফর্মটা বাদে কিন্তু কাজটা এত দ্রুত গতিতে করতে পারতাম না। এত দ্রুত গতিতে করতে না পারার কারণ হলো, আমার যে প্রতিটা ঘরে যাওয়ার সময় ব্যয় হয়, সেই সময় আমারটাকে সেভ করবে। মূলত আমার টাইপের উপর নির্ভর করে আমি ঘন্টায় কত লাইন লিখতে পারবো। এর সাথে সাথে অতিরিক্ত যে সময়টা ব্যয় হতো, সেই সময়টা সেভ হবে। একটা এক্সাম্পল দিই। যেমন আপনি নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাবেন,
আপনি আপনার নারায়ণগঞ্জ বাসা থেকে হেঁটে হয়তো স্ট্যান্ড যেতে হবে। এই স্ট্যান্ড থেকে আপনাকে গাড়িতে উঠতে হবে। গাড়িতে ওঠার পরে আপনি ঢাকা নামলেন। নামার পর সেখান থেকে হেঁটে আপনার অফিসে যেতে হবে। এই যে আপনি বাসা থেকে স্ট্যান্ডে হেঁটে গেলেন, আবার গাড়ির জন্য ওয়েট করলেন। তারপর সেই গাড়িটা আবার জায়গায় থামলো। থামার পরে গাড়ি থেকে নামলেন আপনি। নামার পরে আবার হেঁটে অফিসে গেলেন। মূল টাইম ছাড়া বাকি যে অতিরিক্ত সময়টা ব্যয় হয়েছে, সেই সময়টা তখন কিন্তু আর ব্যয় হবে না যখন আপনার পার্সোনাল একটা গাড়ি থাকবে। আপনার যখন পার্সোনাল একটা গাড়ি থাকবে, তখন আপনি কিন্তু চাইলে সরাসরি আপনার বাসা থেকে অফিস চলে যেতে পারবেন। ফলে যে সময়টা সেভ হবে সেটা হলো যে অতিরিক্ত যে সময়টা ব্যয় হয়েছিল হেঁটে যাওয়ার মধ্যে, গাড়ির জন্য ওয়েটিং এবং গাড়িটা বিভিন্ন জায়গায় স্টপ করার জন্য, এই জন্য কিন্তু আপনার সেই সময়টা বেঁচে যাবে যখন আপনার একটা পার্সোনাল গাড়ি থাকবে। সো এই ফর্মটা হলো আপনার সেই পার্সোনাল গাড়ির মতোই। আপনি যখন এই ফর্মটাকে তৈরি করবেন, তখনই আপনি এই কাজটা খুব সহজে করতে পারবেন। অতিরিক্ত সময়টা যেটা নষ্ট হওয়ার কথা ছিল সেটা নষ্ট হবে না। এখন দেখবেন আপনার কম্পিউটারের ভিতরে হয়তোবা এই ফর্মটা নাও থাকতে পারে। এইটা যদি না থাকে তাহলে আনার সিস্টেম হলো দুইটা। হয়তো ফাইল থেকে অপশনে যেতে হবে, অথবা আপনি অ্যাক্সেস বারের মোর অপশনে যাবেন। অ্যাক্সেস বারের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ডাউন অ্যারো আছে। সেই ডাউন অ্যারোতে যখন যাবেন সেখান থেকে ক্লিক করবেন মোর কমান্ডস। মোর কমান্ডসে যাওয়ার পরে সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চুজ কমান্ড ফ্রম। এখান থেকে কমান্ড নট ইন ডিকশনারি সিলেক্ট করে দেবেন। কমান্ড নট ইন ডিকশনারি। যখন আপনি কমান্ড নট ইন ডিকশনারি সিলেক্ট করবেন, এরপরে কিছু কমান্ড শর্টকাট এখানে আসবে। এখান থেকে আপনি স্ক্রল বার থেকে একটু নিচের দিকে গেলেই আপনি দেখতে পারবেন এফএস সিরিয়ালে ফ্রম। এই যে ফ্রমটা, আপনি যখন ফ্রম সিলেক্ট করবেন, এরপর যখন এড বাটনে ক্লিক করবেন, তখন এই ফর্মটা বাম পাশ থেকে ডান পাশে কপি হয়ে চলে আসবে। অলরেডি দেখা যাচ্ছে এখানে আছে, আমরা এটাকে কেটে ফেললাম, এটাকে রিমুভ করে ফেললাম, ফলে দেখেন এখানে নেই। এখানে যখন থাকবে না তখন এখান থেকেও চলে যাবে। আর যখন এখান থেকে আমরা সিলেক্ট করে এড বাটনে ক্লিক করব, তখন কিন্তু আমার এই ফর্মটা ডান পাশে চলে আসবে। এটা একবার আনলেই চলবে। তবে আপনি যে ডাটাগুলো এন্ট্রি করবেন সেই ডাটার শিরোনামটাও আপনাকে একবার তৈরি করতে হবে। প্রত্যেকটা ডাটার নতুন ফরম্যাট যদি হয়, প্রত্যেকটা নতুন শিরোনামগুলো আপনি লিখে এভাবে একটা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করবেন। আর যখন আপনি এন্ট্রি শুরু করবেন, তখনই আপনি কেবল ফর্মে ক্লিক করলেই সেই ফর্মটা আসবে। ফর্মটা যখন আসবে, এরপর আপনি নেক্সটে যাবেন, পরবর্তী আরেকটা করার জন্য ফাইন্ড নেক্সট। এখানে আপনি সেকেন্ডটা লিখলেন মুসা রোহান, ক্লাস 8, ফাদার নেম, মোবাইল নাম্বার, এন্ট্রি। তো এইভাবে আপনি লিখে যাবেন, লিখতে থাকবেন, দেখবেন যে আপনি ঘন্টায় প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রি করতে পারবেন। এটা একজন ফ্রিল্যান্সারের ডাটা এন্ট্রির জন্য খুব কাছের বন্ধু এই ফর্মটা। একজন ফ্রিল্যান্সারের যদি এই ফর্মটা না থাকতো, তাহলে তার দীর্ঘ সময় 1 ঘন্টার মধ্যে সে 1,500 করতে পারলে সেটা তখন 800, 900 বা 1000 করতে পারবে। ফলে দেখা গেছে 3 থেকে 500 ডাটার তার লস হবে। এজন্য যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, এই ফরম্যাট গুলো অবশ্যই ফলো করবেন। এবার আসেন আমরা পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। সেকেন্ড যে মেনুটা আছে সেটা হলো পিভট টেবিল। পিভট টেবিলটার কাজ হলো, আপনি যদি আপনার তথ্যগুলো থেকে কোনো একটা তথ্য জানতে চান, কি ধরনের তথ্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন আপনি একজন মার্কেটিং অফিসার। একজন মার্কেটিং অফিসারের প্রতিটা মুহূর্ত আপনাকে তার আপডেটটা দেখার প্রয়োজন হয়। কোন জায়গার মধ্যে কোন এসআর, কোন ডিএসও, কে কি কতটুকু পরিমাণের সেল করেছে, তার তথ্য সম্পূর্ণ ম্যানেজার অর্থাৎ মার্কেটিং ম্যানেজারের প্রয়োজন হয়।
এই পিভট টেবিলটাই মূলত মার্কেটিং ম্যানেজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমান্ড। একজন মার্কেটিং ম্যানেজার যখন এক্সেল উপর এক্সপার্ট হয় তখন তার অনেক অনেক কাজ সহজ হয়ে যায়। তার মধ্যে একটা কাজ হলো পিভট টেবিল। এই পিভট টেবিলের মাধ্যমে আপনি এত সুন্দর একটা সামারি বের করতে পারবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে ফরম্যাটটা আপনার তৈরি করা আছে সেই ফরম্যাটে যেতে হবে, অর্থাৎ যেখানের মধ্যে আপনার ওয়ার্কারদের রিপোর্ট গুলো ইনপুট করা হয় সেখানে যাবেন। এরপর আপনি পিভট টেবিলে ক্লিক করবেন। পিভট টেবিলে ক্লিক করার পরে আপনি এখান থেকে যদি বলেন যে আমি নতুন একটা পেজের মধ্যে রিপোর্টটা দেখতে চাই, সেই ক্ষেত্রে নিউ ওয়ার্কশিট, আর যদি বলেন যে না আপনি এই ফাইলের মধ্যে দেখতে চান, সেই ক্ষেত্রে আপনার এক্সিস্টিং ওয়ার্কশিটের মধ্যে ক্লিক করে আপনি ওকে বাটন প্রেস করবেন। ফলে দেখতে পাচ্ছেন যে আলাদা একটা উইন্ডো এখানে শো হয়েছে, যেহেতু আমরা বলেছিলাম যে আলাদা একটা ওয়ার্কশিটের মধ্যে আমাদের তথ্যগুলো আসবে। আমার একটা ফর্ম তৈরি হয়ে গেছে। আমি চাইলে আমার এই পিভট টেবিলের ডিজাইনটাকেও চেঞ্জ করতে পারবো। এখানে শর্টকাট দেওয়া আছে একটু বিস্তারিত। এর জন্য আপনার রাইট বাটন ক্লিক করতে হবে, চলে যেতে হবে পিভট টেবিল অপশন। পিভট টেবিল অপশনে যাওয়ার পরে আপনাকে চলে যেতে হবে ডিসপ্লে। ডিসপ্লে যাওয়ার পর ক্লাসিক পিভট টেবিল লেআউট ক্লিক করে আপনাকে ওকে বাটন প্রেস করতে হবে। ফলে দেখেন আমার পিভট টেবিলটার স্টাইলটা একটু পরিবর্তন হয়েছে। একটা জায়গার মধ্যে থেকে এটা সেপারেট ভাবে আলাদা আলাদা আমার তথ্যগুলো দেখানোর জন্য একটা ফর্মে চলে আসছে। পিভট টেবিলে ক্লিক করার পর যখন ফরম্যাটটাকে চেঞ্জ করবেন তখন আপনার সামারি যদি আপনি দেখতে চান সামারিটা কোন ধরনের হবে, এর একটা রিপোর্ট ডান পাশেই আপনি পিভট টেবিল ফিল্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন। যেমন রিপোর্ট ফিল্টার, মানে আপনি যে রিপোর্টটা দেখতে যাচ্ছেন সেই ফিল্টারটা নির্দিষ্ট কোন একটা মার্ক আপনাকে অবশ্যই করতে হবে। সেটা আপনার নাম আকারও হতে পারে অথবা আপনার এরিয়া আকারও হতে পারে। সেই ক্ষেত্রে আপনি রিপোর্ট ফিল্টারের মধ্যে আপনি কি দেখতে চান, কারণ নাম হিসেবে দেখতে চান নাকি কোনো এরিয়া হিসেবে আপনি তথ্যগুলোকে পেতে চান, সেই শিরোনামগুলোকে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। কিভাবে? আপনি যখন ধরে এখানে ছেড়ে দিবেন সেটা এখানে চলে আসলো। আমি সেলসম্যান এবং এরিয়া দুটোটাকে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটা আমার রিপোর্ট ফিল্টারের কাজ করলাম। এবার আসেন রো লেভেলস। রো লেভেলস মানে হলো আমি আমার রিপোর্ট গুলোর যে শিরোনামগুলো আছে অর্থাৎ প্রোডাক্ট নেম, সে প্রোডাক্ট নেমটাই আমি রো লেভেলে দিয়ে দেব। প্রোডাক্ট নেমটাকে ধরে রো লেভেলে ছেড়ে দিলাম। ফলে দেখেন আমার কি কি প্রোডাক্ট আছে সেটা বাম পাশে দেখাচ্ছে। এবার আসেন আমরা তথ্যগুলোকে দেখতে চাই যে মাসওয়ারি, যেটা আমাদের হিসাবগুলো এখানে এন্ট্রি হয়েছে মাসওয়ারি, সেক্ষেত্রে আমরা মান্থ নেমটাকে আমাদের কলাম লেভেলসে বসিয়ে দেব। এখন দেখেন উপরে কিন্তু দেখা যাচ্ছে আমার রিপোর্ট ফিল্টারের মধ্যে সেলসম্যান এবং এরিয়া। আবার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার রো লেভেলের মধ্যে আমার প্রোডাক্টের নেম। ডান পাশে দেখতে পাচ্ছেন আমার কলামগুলোর মধ্যে মাসের নাম উপরে, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মাস, যে যে মাসগুলো ছিল ওই মাসগুলো এখানে আসছে। সবশেষে আমরা ভ্যালু দেখতে চাই, সামারি দেখতে চাই যে তার রিপোর্ট কি। সেই ক্ষেত্রে আমাদের সেলস অ্যামাউন্টটাই আমাকে ভ্যালুতে বসিয়ে দিতে হবে। ফলে দেখেন আমার টোটাল হিসাবটা আমার এখানে চলে আসছে। যেমন আমার কেচিং বিক্রি হয়েছে জুন মাসে বিক্রি হয় নাই, জানুয়ারি মাসে বিক্রি হয়েছে 23,000 টাকা, ফেব্রুয়ারি, মার্চ, আগস্ট নেই, সেপ্টেম্বরে বিক্রি হয়েছে 18,500, ডিসেম্বরে নেই, এবং টোটাল হয়েছে আমার 41,500 টাকা এই বছরে আমার সেল। কত সুন্দর একটা জিনিস আমাদের সামনে চলে আসছে। আমরা চাইলে আমাদের এভাবে সামারি গুলো দেখতে পারবো। যদি বলি যে অমুক কি সেল করেছে সেটা দেখতে চান আপনি, সেই ক্ষেত্রে আপনি অমুকের নামটা এখানে উল্লেখ করে দেন। যেমন আকরামটাকে সিলেক্ট করলাম, আমরা আকরামটাকে সিলেক্ট করার পর ওকে বাটন প্রেস করলাম। ফলে দেখেন আকরাম এই বছরে সারা বছরে সেল করেছে কিবোর্ড 15,600 টাকা এবং মাউস প্যাড বিক্রি করেছে 18,500 টাকা। টোটাল গিয়ে সে 34,100 টাকা সেল করেছে। এটা কেবল আকরামের রিপোর্ট।
আপনি যখন আকরাম রিপোর্ট থেকে অল মার্ক বসিয়ে দিবেন, ফলে সবারটা নাম চলে আসলো। এবার আসেন আমি এরিয়া ভিত্তিক দেখি একটু। এরিয়াতে ক্লিক করার পর কোন এরিয়াতে দেখতে চাই, যেমন বরিশাল, তাই আমি বরিশালে ক্লিক করলাম। বরিশালে ক্লিক করার পরে আমি ওকে বাটন প্রেস করলাম, শুধুমাত্র বরিশালের রিপোর্টটা আমার এখানে আসছে। তো এভাবে আমরা আমাদের কোন একটা রিপোর্টের সামারি যদি আমরা দেখতে চাই অথবা ভ্যালু সবকিছু আমরা এক নজরে দেখতে চাই, কোম্পানি যদি দেখাতে চাই কোম্পানিকে, তাহলে আমরা এইভাবেই দেখাতে পারবো। সবাই ক্লিয়ার? যে দুইটা পয়েন্ট বলেছিলাম, একটা টেবিল একটা পিভট টেবিল, দুটোটা একটা মজার সফটওয়্যার। দুটোটা কিসের সফটওয়্যার? মজার সফটওয়্যার। যদি আপনি বুঝেন তাহলে আপনার কাছে অনেক মজা লাগবে, বিশেষ করে যদি আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান। আর যদি ফ্রিল্যান্সার হতে নাও চান, আপনি যদি আপনার কোনো রিপোর্ট অথবা আপনি যদি আপনার কোনো তথ্যগুলোকে এন্ট্রি করতে চান, স্টুডেন্টদের নামগুলো অথবা আপনার বইয়ের লিস্ট গুলো অথবা অন্য কোনো লিস্ট আকারে তথ্যগুলো যদি আপনি এন্ট্রি করতে চান, আমি বলবো যে মাইক্রোসফট এক্সেল এটার জন্য বেস্ট। বিশেষ করে আমরা যখন ফর্মটাকে তৈরি করে এই কাজটা করব, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। আচ্ছা, এবার আসেন আমরা পিভট টেবিল সম্পর্কে জানলাম, টেবিল সম্পর্কে জানলাম। নেক্সট আসেন ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশনের মধ্যে কি কি আছে? যা আছে আমরা সবকিছু মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি। প্রথমে দেখতে পাচ্ছেন পিকচার, এরপর দেখতে পাচ্ছেন ক্লিপ আর্ট, এরপর দেখতে পাচ্ছেন শেপ, স্মার্ট আর্ট, এমনকি স্ক্রিনশট, সবকিছু কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম আমরা। পিকচারের মাধ্যমে আমরা আমাদের পিকচার গুলোকে এখানে অ্যাড করতে পারবো। ক্লিপ আর্টের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে যে ক্লিপ আর্টের ছবিগুলো আছে ওগুলো বের করে আমরা এখানে অ্যাড করতে পারবো। শেপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ গুলো তৈরি করতে পারবো। স্মার্ট আর্টের মাধ্যমে আমরা গ্রাফ তৈরি করতে পারবো। স্ক্রিনশটের মাধ্যমে আমরা আমাদের স্ক্রিনের একটা শট নিতে পারবো। ডান পাশে দেখতে পাচ্ছেন চার্ট, এটাও মাইক্রোসফট এক্সেলে শিখেছিলাম। এই চার্টের মাধ্যমে আমরা আমাদের কোন একটা কোম্পানির আয় ব্যয়ের একটা চার্ট হিসেবে, গ্রাফ হিসেবে চিত্রের মাধ্যমে আমরা দেখাইতে পারি, অথবা আমরা আমাদের কোন ধরনের হিসাবকে আমরা চার্ট আকারে বের করতে পারি, যা মাইক্রোসফট এক্সেলে আমরা আলোচনা করেছিলাম। উদাহরণস্বরূপ আমরা একটা কেক কিনলাম, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম, এখানে আবার দেখাচ্ছি আপনাদেরকে। যেমন একজন 155, একজনে দিয়েছে 85 টাকা, আবার একজন দিয়েছে 265 টাকা। ফলে চারটা মিলে আমরা একটা চার্ট তৈরি করতে চাই। চার্টের অপশন এখানে আছে, এখান থেকে আমাদের কোনটা পছন্দ হয় আমরা পাইতে ক্লিক করলাম, ফলে দেখেন আমার একটা চার্ট তৈরি হয়ে গেছে। এই চার্টকে আমরা ডিজাইন করতে চাইলে ডিজাইন করতে পারবো, যা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম। এই চার্টকে আমরা পার্সেন্টেজ হিসেবে পরিবর্তন করতে পারবো এখান থেকে, যে আমরা পার্সেন্টেজ সিস্টেমে। আবার এই চার্টকে আমরা চাইলে কালার পরিবর্তন করেও আমরা আমাদের এখান থেকে কালার পরিবর্তন করে নিতে পারবো। চাইলে টেমপ্লেটকে আমরা চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আমরা আমাদের এই চার্ট নিয়ে কোন যে ধরনের ফরম্যাট দাঁড় করাতে চাই, ঠিক ওই ধরনের ফরম্যাটে দাঁড় করাইতে পারবো। তবে এই কাজটা আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম, সো আজকে দ্বিতীয়বার বলার প্রয়োজন ছিল না, জাস্ট একটু আপনাদেরকে মনে করিয়ে দিলাম। সেকেন্ড আসেন স্পারলিং, এটা আমাদের প্রয়োজন হবে না। স্লাইসার, হাইপারলিংক আমাদের প্রয়োজন নেই, মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম। অর্থাৎ কোন একটা অ্যাড্রেসকে আমরা আমাদের এই তথ্যের মধ্যে অ্যাড করতে পারবো, অথবা আমরা যখন ডাটা এন্ট্রি করব সেই ক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্টদের ফটোগুলোকে আমরা হাইপার লিংকের মাধ্যমে অ্যাড করে দেব। যেমন আমরা এখানে লিখলাম, আমরা যে ফর্মটা তৈরি করেছিলাম সেই ফর্মে যাই, এখানে ধরে নেন আমরা একটা ফর্ম, আমরা ফটো অপশন রেখেছি। এখন এই ফটো অপশন যখন রেখেছি, আমরা এখানে ফটোটাকে অ্যাড করব। সেই ক্ষেত্রে আমরা ফটোটাকে আমরা ইনসার্ট থেকে পিকচার না করে আমরা সরাসরি লিংক দিয়ে দিব, ফলে আমার এখানে পিকচারটা দেখাবো না ঠিক, কিন্তু আমি এখানে লিংকে ক্লিক করলে পিকচারটা দেখতে পারবো। হাইপার লিংকে যাব, হাইপার লিংকে যাওয়ার পর এখান থেকে লোকেশন থেকে পিকচার থেকে অ্যাড করে দিব, ওকে বাটন প্রেস করলে সেই লিংকটা আমাদের এখানে চলে আসবে, ফলে আমাদের জন্য কাজটা করাটা অনেক সহজ হয়ে গেল। টেক্সট বক্স, যদি আমাদের টেক্সট বক্স তৈরি করা প্রয়োজন হয়,
সেই ক্ষেত্রে আমরা এখান থেকে তৈরি করতে পারবো, যা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম। হেডার এন্ড ফুটার মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম, অর্থাৎ আমরা মাইক্রোসফট এক্সেলেও হেডার এন্ড ফুটারটাও ব্যবহার করতে পারবো। ওয়ার্ড আর্ট শিখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে, অবজেক্টটাও আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে শিখেছিলাম, ইকুয়েশন, সিম্বল সবকিছুই। এখানে যা দেখতে পাচ্ছেন মাত্র 2টা পয়েন্ট ছাড়া বাকি সবকিছুই আপনার মাইক্রোসফট ওয়ার্ড থেকে শিখে এসেছেন। নেক্সট যে মেনুটা আছে সেটার নাম হলো পেজ লেআউট। পেজ লেআউটটার মধ্যে 99% আপনারা পারেন, কেননা পেজ লেআউট মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল উভয় সেম। এখানে আছে থিম, আপনি যদি এখানে থিম পরিবর্তন করতে চান, আপনার লেখা থিম, তাহলে আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এরপর আসেন মার্জিন, আপনি যদি মার্জিন পরিবর্তন করতে চান, খাড়াখাড়ি পাশাপাশি করতে চান, পেজটায় খাড়াখাড়ি করতে চান, পেজের চতুর্পাশে কি পরিমাণ জায়গা ফাঁকা রাখবেন সেই কাজটা মার্জিন থেকে। সাইজ তৈরি করতে চাইলে সাইজ, এই কাজগুলো আপনার মাইক্রোসফট ওয়ার্ড থেকে শিখে এসেছেন। অতিরিক্ত যে কাজটা আছে সেটা হলো প্রিন্ট এরিয়া। আপনি চাচ্ছেন যে আপনার প্রিন্ট এরিয়া দেখতে চান, অর্থাৎ আপনি যে কতটুকু পরিমাণে আপনার এখানে প্রিন্ট হবে সেই জিনিসটা আপনি দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করবেন। ফলে দেখেন আপনি এইখান থেকে এই পর্যন্ত পরিমাণ একটা পেজ, দেখেন এখানে কিন্তু বিশাল পেজ, তার মধ্যে থেকে একটা মার্ক করে দেখানো হচ্ছে যে একটা পেজের মধ্যে সীমাবদ্ধ হলো এই পরিমাণ। আবার যখন আপনি ক্লিয়ার করে ফেলবেন তখন দেখবেন যে এটা মাইনাস হয়ে যাবে। আবার যদি আপনি চান এখান থেকে সবগুলো অংশ প্রিন্ট করবেন না, শুধুমাত্র এই অংশটা প্রিন্ট করবেন, শুধু আপনি এই অংশটাকে সিলেক্ট করার পরে প্রিন্ট সেট করবেন, শুধুমাত্র এই অংশটা প্রিন্ট আউট হবে। আমরা প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখি, দেখেন শুধুমাত্র যতটুকু আমরা সিলেক্ট করেছিলাম ততটুকুই কিন্তু এখানে শো করছে। আবার যদি আমরা এটাকে ক্লিয়ার করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা পেজ লেআউটে যাব, প্রিন্ট এরিয়া থেকে ক্লিয়ার করে ফেলবো, ফলে দেখেন আমার এটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হওয়াতে আমার যতটুকু পরিমাণ বর্ডার আছে সেই বর্ডারটা এখানে শো করবে। এরপর দেখতে পাচ্ছেন ব্রেক, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছেন, এখান থেকে চাইলে করতে পারবেন। এখানে ব্রেক মানে হলো আমি চাচ্ছি যে আমার এই অংশটাকে প্রথম পেজে রাখবো এবং এই অংশগুলোকে আমি সেকেন্ড পেজে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে ব্রেকে ক্লিক করার পর ইনসার্ট পেজ ব্রেক ক্লিক করলেই ফলে দেখা গেছে আমার এটা পরবর্তী পেজে চলে যাবে। আমি এখন প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, দেখেন শুধু আমার প্রথম 2 লাইনটা শো করছে, কিন্তু সেকেন্ড পেজে যান 1 লাইন শো করছে, কেননা সেকেন্ড এই লাইনটাই কিন্তু আমরা পরবর্তী পেজের মধ্যে নিয়ে গেছি, ফলে আমার এখানে আর শো করছে না, পরবর্তী পেজ হিসেবে দেখাচ্ছে। আমি যদি বলি যে না আমাকে এটা রিমুভ করে ফেলতে হবে, মানে আমি এক পেজেই এটা রাখবো, সেই ক্ষেত্রে আমি ব্রেক থেকে রিমুভ ক্লিক করলাম। এখন দেখেন প্রিন্ট প্রিভিউতে 3 লাইন একসাথে দেখাবে। তো এটাই হলো আপনার ব্রেকের কাজ। অনেক সময় প্রয়োজন হবে যে অনেকগুলো লেখা আছে, এখান থেকে এটা পরবর্তী পেজের মধ্যে যাবে, সেই ক্ষেত্রে আপনি এই ব্রেকটা ব্যবহার করবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড কিছু দিতে চান, যেমন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার আছে, তো আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা পিকচার অ্যাড করবেন, তো পিকচার যদি আপনি অ্যাড করতে চান সেই পিকচার থেকে আপনি এখান থেকে চুজ করেন। এখান থেকে চুজ করার পর আপনি ইনসার্টে ক্লিক করলে সেটা আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনাকে এখানে দেখাবে। এটা জাস্ট শো, আপনাকে জাস্ট দেখাবে, এটা কিন্তু প্রিন্ট আউট হবে না, জাস্ট আপনার কাজের সুবিধার জন্য। এবং এই ফাইলটাকে আপনি যদি অন্য কোথাও পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাকে এইভাবে দেখাতে পারবেন। এটা খুব সুন্দর একটা জিনিস, মনে হবে যে এটা খুব ব্যাকগ্রাউন্ডটাকে খুব করা হয়েছে। আবার যে ব্যাকগ্রাউন্ডটাকে মুছে ফেলতে চান সেক্ষেত্রে ডিলিট ব্যাকগ্রাউন্ড, তাহলে সেটা মুছে যাবে। এই যে প্রতিটা ঘরকে আমরা বড় ছোট করি সেই কাজটা আমরা এখান থেকে করতে পারবো। আবার হোম মেনু থেকেও আমরা ইনসার্ট থেকে ওইখান থেকে করতে পারবো, অর্থাৎ আমরা বড় ছোট করার প্রয়োজন হলে সেই কাজগুলো আমরা আমাদের ইনসার্ট মেনু পেজ লেআউট থেকে আমরা হোম মেনু থেকে করতে পারবো। আপনার এই শীটটা বাম পাশ থেকে আছে, যদি আপনি অ্যারাবিক কোনো কাজ করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার শীটটা ডান পাশ থেকেই হবে। তো ডান পাশ থেকে করার জন্য আপনাকে শীট রাইট টু লেফটে ক্লিক করতে হবে।
ফলে দেখেন আপনার সেই বাম পাশে যে নাম্বার গুলো ছিল সেটা ডান পাশে চলে যাবে এবং আপনার সকল কার্যক্রম এখন ডান পাশ থেকে শুরু হবে। আবার যখন আপনি রাইট টু লেফটে ক্লিক করবেন তখন আবার বাম পাশ থেকে শুরু হচ্ছে। আপনি চাচ্ছেন যে আপনার এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এটাকে না দেখাতে, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রাখতে, সেই ক্ষেত্রে আপনি গাইডলাইন থেকে ভিউজে টিকমার উঠিয়ে দেন। এখন দেখেন কিন্তু কোনো ধরনের ঘর নেই, কোনো ঘর নেই। যদি আপনার এখানে ঘর না থাকে, আনার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি ভিউজে ক্লিক করবেন। ভিউজ যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার ঘরগুলো আবার শো করবে। এভাবে দেখেন যে আপনার এই যে হেডলাইনটা আছে এ বি সি ডি, সেটাকে আপনি উঠিয়ে দিতে পারেন। ভিউতে ক্লিক করলে দেখেন সেটা নেই। বাম পাশে 1 2 3 ছিল, উপরে এবিসিডি ছিল, অর্থাৎ কলাম এবং রোড যে মার্কটা ছিল, নাম্বারটা ছিল, হেডলাইনটা ছিল, সেটা কিন্তু এখন উঠে গেছে। আবার যখন আপনি হেডিংস এ ক্লিক করবেন তখন কিন্তু আবার চলে আসবে। এরপর আসেন অ্যারেঞ্জ। অ্যারেঞ্জটা হলো আপনার পিকচার আনার ক্ষেত্রে, পিকচার আনার পরে সেই পিকচারকে একটার উপর আরেকটা নিয়ে যাওয়ার জন্য এবং এটাকে গ্রুপ করার জন্য, অ্যালাইন মিলার জন্য অ্যারেঞ্জের অপশন গুলো ব্যবহার করা হয়, যা আমরা মাইক্রোসফট ওয়ার্ডেই শিখে আসছি। নেক্সট যে মেনুটা সেটা হলো রিভিউ। মাঝখানে দুইটা মেনু ইগনোর করা হয়েছে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখানে রিভিউ যেটা, রিভিউর মধ্যে আমাদের তেমন একটা কাজ নেই। এখানে দুই একটা কাজ আছে যদি আপনার প্রয়োজন হয় আর কি। তার মধ্যে স্পেলিং গ্রামার, অর্থাৎ আপনার কোনো একটা শব্দ ভুল মনে হচ্ছে সেটা ঠিক করতে পারবেন, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছেন। এবং এখান থেকে আপনি চাইলে যে নিউ কমান্ডে ক্লিক করতে পারেন। নিউ কমান্ডটা কেন আনবো আমরা? নিউ কমান্ডটা আমাদের প্রয়োজন নেই। বাকি কোন একটা ঘরকে বিশেষভাবে উল্লেখ করে কিছু লিখতে চাইলে আপনি নিউ কমান্ডটা ব্যবহার করতে পারেন। এখানে নিউ কমান্ড আছে, যখন আপনি কোন একটা ঘর লিখবেন, লেখাটা এই ঘরে শো করবে, কিন্তু নরমালি এখানে এভাবে দেখাবে না। যখন আপনি কারো কাছে পাঠাবেন, সে যদি দেখতে চায়, ক্লিক করলে তখন এখানে কি ছিল সেটা দেখতে পারবে। আবার যদি এটাকে মুছে ফেলতে চান অথবা এডিট করতে চান, সেক্ষেত্রে এডিট ক্লিক করবেন। নেক্সট কমান্ডটা ক্লিক করলে নেক্সট কমান্ড, শো হাইড কমান্ড, যে শো করতে চান। আপনি যেমন এখন কোনো ঘরে ক্লিক করলে সেখানে শো হয়ে আছে, কিন্তু আপনি চাচ্ছেন শো থাকবে না, ক্লিক করলে শো হবে, ক্লিক না করলে আনশো হবে। সেই ক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক গুলো দিয়ে দিবেন অথবা উঠিয়ে দিবেন। যদি আপনার এই কমান্ডটাকে উঠিয়ে দিতে চান, সেই ক্ষেত্রে ডিলিট বাটন প্রেস করলেই এটা চলে যাবে। প্রোটেক্ট শীট, আপনি চাচ্ছেন যে আপনার এই শীটটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য, লক করার জন্য। সেই ক্ষেত্রে আপনি লকটা কি কি করতে চান? সিলেক্ট লকেট সেল, সিলেক্ট আনলকেট সেল, ফরম্যাট সেল, ফরম্যাট কলাম, ফরম্যাট রো, আপনি কি কি লক করতে চান সেটা এখান থেকে মার্ক করে দিয়ে এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দিলেন। 000 দিয়ে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, ওকে বাটন প্রেস করলাম। কনফার্ম হওয়ার জন্য আমাদেরকে আবারও পাসওয়ার্ডটা প্রেস করতে হবে, অর্থাৎ 000 দিয়ে ওকে বাটন প্রেস করে আমরা বের হয়ে গেলাম। এখন দেখেন, আমি ঘরের মধ্যে যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চাই তাহলে কিন্তু হবে না। আমাকে একটা মেসেজ দিচ্ছে, the cell or chart that you are trying to change is protected. আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন না, কোনো কিছুকে আপনি ডিলিট করতে পারবেন না। আমি এটাকে ডিলিট করতে চাই, ডিলিট হবে না। আমি এখানে কিছু লিখতে চাই, হবে না। এর কারণ কি জানেন? আমি এটাকে লক করে রেখেছি পাসওয়ার্ড দিয়ে। এটা আপনার কোন ক্ষেত্রে ব্যবহার হবে? যেমন আপনি আপনার স্টুডেন্টদেরকে দিয়ে একটা রেজাল্ট শীট তৈরি করেছেন, আপনি সেই রেজাল্ট শীটটাকে বাজার থেকে প্রিন্ট আউট করানোর জন্য পাঠিয়েছেন, কিন্তু স্টুডেন্ট গিয়ে দেখলো যে তার নাম্বারটা, সে দুষ্টামি করে পাসওয়ার্ডটা, সে দুষ্টামি করে তার নাম্বারটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য, এখানে এডিট করার জন্য সে চেষ্টা করবে। কিন্তু আপনি যখন এটাকে লক করে দিবেন তখন কিন্তু সে চাইলেও এখানে কিছুতেই কোনো নাম্বারকে ডিলিট করতে পারবে না, কোনো কিছুকে সে অ্যাড করতে পারবে না। তো এই ক্যাটাগরি কাজ যদি কারো কাছে পাঠানোর প্রয়োজন হয়, জাস্ট আপনি তাকে দেখাবেন, কিন্তু সে এখানে কোনো এডিট করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি এটাকে প্রোটেক্ট দিয়ে রাখবেন। যখন আপনি আবার আনপ্রোটেক্ট করতে চান, সে আনপ্রোটেক্ট ক্লিক করে পাসওয়ার্ডটা দিলেই আনপ্রোটেক্ট হয়ে গেল। এভাবে দেখেন প্রোটেক্ট ওয়ার্কবুক, আপনি পুরো ওয়ার্কবুকটাকে আপনি এটাকে এভাবে লক করে রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি প্রোটেক্ট ওয়ার্কবুক ক্লিক করেন।
এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দিলেন 1000, আবারও দিলাম 000, ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন পুরা শীটটা কি হয়ে গেল, লক হয়ে গেল। আবার আনলক করবেন, প্রোটেক্ট ওয়ার্ক, এখানে পাসওয়ার্ড দিয়ে দেন, আবার আনলক করবেন। শেয়ার ওয়ার্কবুক, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ইন্টারনেট প্রয়োজন হয় তখন আমরা চাইলে এটাকে আরেকজনের সাথে শেয়ার করতে পারবো, এটা আমাদের প্রয়োজন হবে না। নেক্সট আসেন ভিউ। ভিউতে ক্লিক করার পরে আচ্ছা, এরপর আসেন ভিউ মেনু। ভিউ মেনুর মধ্যে প্রথমে আছে ওয়ার্কবুক ভিউস, পেজ মোড। মাইক্রোসফট ওয়ার্ড আমরা শিখেছি পেজটাকে এক নজরে দেখা, বড় ছোট করা, এটা হলো পেজ মোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে পেজ মোডের মধ্যে আছে নরমাল, পেজ লেআউট এবং পেজ ব্রেক, প্রিভিউ এবং ফুল স্ক্রিন। আপনি যখন পেজ লেআউটে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতো পেজ বাই পেজ দেখাবে, যা আপনার কাজকে মনে হবে যে অনেক সুন্দর একটা কাজ। এবং যখন যে পেজের মধ্যে থাকবেন তখন সেই পেজটাই কিন্তু আপনাকে হোয়াইট কালারে দেখাবে। আর যে নরমালে রাখেন তাহলে কিন্তু বিশাল আকারের মধ্যে পেজের মধ্যে দেখাবে। আপনি চাইলে পেজ লেআউট মোড অথবা নরমাল মোডে কাজ করতে পারেন। পেজ লেআউট মোডে কাজ করলে কি হবে, আপনার পেজের কতটুকু মার্জিন কি হচ্ছে না হচ্ছে, হেডার এন্ড ফুটার কোথায় কি বসিয়েছেন না বসিয়েছেন, পেজ নাম্বার কোথায় বসিয়েছেন, সবকিছুই আপনি এখানে দেখতে পারবেন। এরপর আসেন শো রোলার। রোলার দেখতে পাচ্ছেন, রোলার উঠিয়ে দিবেন, টিকমার উঠিয়ে দেন, রোলার চলে গেল, আবার টিকমার বসিয়ে দিলেন, চলে আসলো। গাইডলাইন্স, আপনি গাইডলাইন্স উঠিয়ে দিতে গাইডলাইন্স উঠে ক্লিক করেন, হেডিং উঠিয়ে দিতে হেডিং ক্লিক করেন, ফর্মুলা বার উঠিয়ে দিলে ফর্মুলা বার ক্লিক করেন। এই হলো ফর্মুলা বার। যদি চলে যায় তাহলে আপনি ফর্মুলা বার এখানেই পাবেন। ডান পাশে আছে জুম, অর্থাৎ পেজটাকে বড় ছোট করা, নিউ উইন্ডো, অ্যারেঞ্জ, এগুলো আমাদের প্রয়োজন হবে না। সেভ ওয়ার্ক স্পেস প্রয়োজন নেই, সুইচ উইন্ডো, এটা আমাদের প্রয়োজন নেই, অর্থাৎ একাধিক ফাইল ওপেন করা থাকলে সেই ক্ষেত্রে আমরা সেই ফাইলগুলো এখানে দেখতে পারবো। যখন যে ফাইলে যাওয়ার প্রয়োজন হবে চাইলে এখান থেকে যেতে পারবো অথবা আমাদের নিচে স্টার্টআপ বার থেকে আমরা যেতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আমরা 4টা মেনু সম্পর্কে আলোচনা করেছি, তার মধ্যে থেকে 2টা মেনুর 90% কমান্ডে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি, বাকি 2টা মেনুর 50% আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি এবং বাকি 50% আমরা আজকে ক্লাসে আলোচনা করেছি। আজকে ক্লাসে এ পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।